নমস্কার বন্ধুরা, আজ আমি পমফ্রেট মাছের কারি বানাবো। সুতরাং আমি এখানে 3 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, এখানে টমেটো নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচো নিয়েছি, আর এখানে সমস্ত মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি। এটা বাটা মশলার টেস্ট আনার জন্য এটাকে জল দিয়ে ঠিক করব। আদা পেস্ট, রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে রয়েছে লবণ। এই সকল অল্প ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে পমফ্রেট মাছের কারি। পাশে পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো, সুতরাং ভীষণভাবে আওয়াজ আসছে, মাইক চলছে, তাও আমি খুব সংক্ষেপে যতটা পারছি ভিডিও করছি। এর মধ্যে আমি বাটা মশলার টেস্ট আনার জন্য আমি কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রেখে দেবো। সমস্ত মশলাটা একসঙ্গে দিয়ে দেবো, মিক্স হয়ে যাবে, তাহলে কিন্তু এটা বেশ টেস্ট খুব ভালো আসে। তাই আমি এইগুলো এইরকমভাবে তৈরি করে রেখে দিলাম। কড়া বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে আজকে করব। কড়াটা গরম হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত সর্ষের তেল দেবো না, আর তাতে একটু লবণ দেবো যাতে মাছটা তলায় না বসে যায়, তার জন্য আমি কিন্তু অপেক্ষা করব। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। কড়াটা যেহেতু ছোট রয়েছে তাই আমি একটা একটা করে মাছ ভাজবো। একটু লবণ দিয়ে দিলাম। পাশে পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো, একদম আমার রান্নাঘরের লাগোয়া, রান্নাঘরের সঙ্গে কানেক্টেড। এই যে এখানে পুজোর এখানে যে এগুলো সব রয়েছে, এই যে পুজোর যত সব ডেকোরেশনগুলো দেখা যাচ্ছে, এই যে লোকজন ভর্তি। এখানে তেল পুরো গরম হয়ে গেছে, সুতরাং আমি এখানে একটা একটা করে মাছ দেবো। পমফ্রেট মাছ কিন্তু ভীষণ ফাটে, আমার ভয় লাগছে। যাই হোক, 1 পিঠ হয়ে গেলে তারপর আরেক পিঠ দেবো। আঁচ কিন্তু কমানো রয়েছে। এই যে ফাটতে শুরু করেছে, আমি এবারে দূরে সরে যাই ক্যামেরাটা বন্ধ করে। বুঝে যাচ্ছে 1 পিঠ হয়ে গেছে, সুতরাং আমি আরেকটু তুলতে দেবো। আর যেহেতু এটা সামুদ্রিক মাছ, বেশি ভাজতে হয় না, আর খুব ভালো টেস্ট থাকে। এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে, এছাড়া প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যার জন্য আমাদের কিন্তু সামুদ্রিক মাছ খাওয়া খুবই জরুরি। 1 পিঠ হয়ে গেছে, আরেক পিঠ। এইভাবে আমি কিন্তু 3টে মাছ আমি সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে ভেজে নেবো। আরেক পিঠ এক্ষুনি হয়ে যাবে। আঁচ কিন্তু মিডিয়াম হাইটে রয়েছে, একদম খুব জোরে দিয়ে দিইনি, আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভিতরটা কিন্তু কুক হবে না। আবার অতিরিক্ত কমিয়ে দিলে দেখা যায় ভীষণ স্টিক হয়ে যায়। যেহেতু সামুদ্রিক মাছ, অত শক্ত করে ভাজার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সুন্দরভাবে ভাজলে মাছের টেস্ট কিন্তু তরকারির সঙ্গে আরও সুন্দরভাবে বেড়ে যায়। যেহেতু কড়া ছোট তাই আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। পাশে পুজো হচ্ছে, পুজোর যে মন্ত্র ঠাকুরমশাই বলছেন সেগুলো পুরো শোনা যাচ্ছে, আর সামনে আমি রান্না করছি, আমি তো দেখালাম। যেহেতু কড়া ছোট সেহেতু আমি একটা একটা করে মাছ ভাজছি। এটা আমি জাস্ট রেসিপি বানানোর জন্য আমি কিন্তু এই কড়াটা আমি ব্যবহার করি। এবারে মাছটা তুলে নেবো। ঠিক এইরকম ভাজা হয়ে গেছে। সেম পদ্ধতিতে আমি আবার আরও একখানা মাছ কিন্তু আমি এর মধ্যে এবারে খুন্তি দিয়ে ব্যবহার করে দিয়ে দেবো। আবার একটু ধারে সরে যাব, কেন এই মাছ ফাটতে থাকে, ভয় লাগে ভীষণভাবে। আঁচ কিন্তু মিডিয়াম হাইটে রয়েছে, এখন কিছু করব না। ঠিক এইভাবে ভেজে নিয়েছি, আরেকটা ঠিক এইরকমভাবে 3টে ভাজবো। মাছটা হচ্ছে 1 পিঠ হবে, প্রায় হয়ে গেছে। এবারে সাবধানে আমি কিন্তু এইটাকে আমি যে তুলে দিলাম। থাকতে শুরু করেছে, আমার ভয় হচ্ছে। আঁচটা কমিয়ে দিয়েছি, নাহলে কিন্তু অসুবিধে রয়েছে। এদিকে পাশে পুজো হচ্ছে, যে কোনো মুহূর্তে মাইক চলতে পারে, নাহলে আমাকে আবার ফের ভয়েস দিতে হবে, যেটা খুবই বিরক্তিকর কাজ। সময় খুব কম, মনে হয় যেন 12 ঘন্টার জায়গায় যদি 24 ঘন্টা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। মানে দিনের বেলা, আমি টোটাল 24 ঘন্টার কথা বলছি না, দিনের বেলা যদি 12 ঘন্টার জায়গায় 24 ঘন্টা হতো তাহলে আমি কিন্তু আরও অনেক বেশি কাজ করতে পারতাম। আমার মাঝে মধ্যে এরকম মনে হয়। এই দিকটা হয়ে যাবে, তারপর আবার ফের আরেক দিকটা আরেকটুখানি ভাজলে হবে, না ভাজলেও চলবে। সুতরাং তাড়াতাড়ি যতটা পাচ্ছি এটা কিন্তু আমি করে নেওয়ার চেষ্টা করছি, কেননা এত জোরে মাইক চলছে, বাড়ির লাগোয়া পুজো। ব্যাস, এবার কিন্তু হয়েই গেছে। এ পাটটা হয়ে গেছে, ওই পাটটা জাস্ট হয়ে যাবে, আমি তারপর তুলে নেব। আজ রান্নাটা আমি সর্ষের তেলেই করছি।
কিন্তু ম্যাক্সিমাম সময় আমি সাদা তেলে রান্না করি, কিন্তু আজকে যেহেতু মনে হলো যে না সর্ষের তেল রয়েছে, সর্ষের তেলেতেই করি। ঠিক আরও এক পিস এইভাবে দিয়ে দিয়েছি। আজ কিন্তু বেশি বাড়াইনি, একটু দূরে সরে গিয়ে তারপর জোরে তুলে দেবো। ক্যামেরাটা এখন অফ করছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, সুতরাং আমি এবার উল্টে দেবো। এই পিঠটা ভাজা হয়ে গেলেই তারপর পরবর্তী স্টেপগুলো তৈরি করবো। আজকে একটু জোরে তুলে দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বললাম না যে পাশে মাইক চলছে, খুব অসুবিধে হচ্ছে, নাহলে আমাকে আবার ফের আলাদা করে ভয়েস দিতে হবে। সেই সময়টুকুও আমার অনেক সময় হাতে থাকে না। মাছেতে যে তেলটা সেটা রয়ে গেছে, এই তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে এটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না একটু ভালো লাল মতো হচ্ছে, একটু ভালোভাবে ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এইরকমভাবে আমি এদিকে ভাজতে থাকি। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, অতিরিক্ত ভাজা যায় না যেহেতু সামুদ্রিক মাছ, তাই। তবে এইটুকু না ভাজলে আবার পেট কারি যেহেতু করা হচ্ছে, ঝোলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, এত সুন্দর মাছ। এটা টমেটো, একটু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। আর মশলাটা কত ঠিক হয়ে গেছে, অনেক ঠিক হয়ে গেছে। ভালো করে সুযোগে নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে। সমস্ত এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং আদা রসুন পেস্ট সবটাই রয়েছে, এবং সুন্দরভাবে একটা বাটা মশলার টেস্ট আসে। আমি যার জন্য অপেক্ষা করছি। ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে। আঁচটা একটু জোরে তুলে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। টাইমের মধ্যে রান্নাটা হয়ে গেলে তাহলে আমাকে কিন্তু আর অসুবিধা হবে না, কেন মাইক চললে খুব অসুবিধা হয় আমার নিজেরই, কিন্তু আমি আনইজি ফিল করবো। যে হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এটা অন্য কড়াতে করলে ভালো হতো, টমেটো কিংবা কোনো টক জিনিস পিতলের কড়াতে না রান্না করা ভালো, কিন্তু অনেক সময় খেয়ালই থাকে না। একটা কড়া বসিয়ে দিলাম, ব্যাস এই যে হয়ে গেছে। মাছগুলো ঠিক এইরকম, পেঁয়াজগুলো ঠিক এইভাবে ভেজে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। এটা একটু নরম যতক্ষণ পর্যন্ত না হবে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তার জন্য আমি একটু ঢেকে দেবো। এর মধ্যে যেহেতু মাছের সময় নুন দিয়েছিলাম, মাছের মধ্যেও লবণ মেশানো রয়েছে, তাই সুতরাং লবণ একটা ভাব থাকবে, তার মধ্যেই টমেটোটা কিন্তু, পেঁয়াজ এবং টমেটো দুটোই কিন্তু নরম হয়ে যাবে। আজ কিন্তু একটু কমিয়ে রেখে দিয়েছি, খুব জোরে দিইনি। এবারে আমি ঢাকনাটা খুলে দিলাম। প্রায় 1 মিনিট আমি অপেক্ষা করেছিলাম। ব্যাস, টমেটো কিন্তু একটা কীরকম, কোনো টমেটো দেখা যায় যে খুবই শক্ত অথচ পাকা। আমি এটা জেনেছিলাম যে লবণ জলে নাকি বেশিক্ষণ ওরা ডুবিয়ে রেখে দেয়, বেশি দিন যাতে টমেটো তাজা থাকে, তার জন্য। এই জন্য হয়তো টমেটো পাকা হয়েও সেই শক্ত হয়ে থাকে, তার জন্য আমাকে কিন্তু একটু বেশিক্ষণ অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা করা যাবে না, কেননা আমার পাশে বললাম যে এরকম পুজো হচ্ছে, মাইক যে কোনো মুহূর্তে চালিয়ে দিতে পারে। ঠাকুরমশাই এখন পুজো করছেন, সুতরাং এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। সমস্ত যত মশলাটা ছিল পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। জাস্ট একটু নাড়িয়ে দিলাম, এতে আর কোনো কিচ্ছু দেবার নেই। জাস্ট এটা ভালো করে কষানো হবে, নরম হবে, মিক্স হবে, আর আমি তার জন্য অপেক্ষা করব। আর তেল ছেড়ে দেবে। জাস্ট আমি 1-1.5 মিনিট আমি কিন্তু ঢাকনা দিয়ে অপেক্ষা করব, নাড়বো না, যেহেতু পরিমাণে তেল বেশি রয়েছে, তাই নাড়ার বেশি কোনো দরকার নেই। ফিরে এলাম 2 মিনিট পর। একদম পুরো টমেটোগুলো মেল্ট হয়ে গেছে, মশলা পুরো একদম নরম হয়ে গেছে সব। সুতরাং আমি এবারে দেখতেই পাচ্ছি একদম সব কিছু পারফেক্ট, তাই আমি তেলও ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছি, পেঁয়াজগুলো গলতে শুরু করেছে। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো যাতে আরও এটা মেল্ট হয়ে যায়। আর কষার দরকার নেই, তেল একটু বেশি দিলে কষানোর সময়, সবসময় দিই না, সবসময় শরীরের পক্ষে ভালো নয় তেল মশলা,
কিন্তু কখনো কখনো তেল মশলা একটু বেশি খাওয়া যেতেই পারে। এইরকমভাবে আমি কিন্তু নাড়িয়ে নিলাম, হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে আর একটু এটা সিদ্ধ হয়ে যায়, মশলাগুলো আর একটু গলে যায়। এটা একটু ফুটে উঠবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো, একটু ফুটবে, তারপর মাছগুলো দেবো। তারপর জাস্ট 1 মিনিট আমি একটু অপেক্ষা করছি। জাস্ট 1টা মিনিট পর আমি ফিরে এলাম, হয়ে গেছে একদম পুরো পারফেক্ট। এইবার আমি এর মধ্যে মাছটাকে আলতোভাবে ঢেলে দেবো। বেশি নাড়ানাড়ি করা যাবে না, যেহেতু সফট মাছ, তাই আমি জাস্ট 1টা মিনিট আমি ফুটিয়ে আর তারপর সার্ভ করে দেখাবো কীরকম হচ্ছে। একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে মাছের মধ্যে কি হবে, মশলাগুলো চলে যাবে, মাছের স্বাদটা সুন্দর হবে, নাহলে অসুবিধা হবে। তাই আমি 1-2 মিনিট আমি একটু ফোটালে কিন্তু মাছটা আরও একটু ফ্লাফি হবে, নরম হবে, আর টেস্টও খুব ভালো হবে। জাস্ট আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, আর একটু ঝোল কমে যাবে, তারপর আমি সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে পমফ্রেট ফিশ কারি। বেশি নাড়বো না, যাই হোক আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। জাস্ট 2 মিনিট আমি অপেক্ষা করবো, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পমফ্রেট ফিশ কারি। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন। স্টিম রাইস এবং ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগবে, জিরা রাইসের সঙ্গেও খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন। আমি নিত্য নতুন কিন্তু ভিডিও নিয়ে আসবো রান্নার, আর এছাড়া আরও নিত্য নতুন টিপস থাকবে। সুতরাং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ।